প্রথম পার্টে তোমরা দেখেছো আমরা কিভাবে পুরী পৌঁছালাম, প্রথম দুদিন কিভাবে ঘুরলাম, কোথায় কোথায় ঘুরলাম। এরপর তৃতীয় দিন থেকে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম সেটা তোমরা দেখতে থাকো। এর আগের দিনে মেঘ ছিল বলে তোমাদেরকে সূর্যোদয়টা দেখাতে পারিনি। আজকে আমরা অনেক সকাল সকাল চলে এসেছি সূর্যোদয় দেখার জন্য, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো জেলেরা কি কষ্ট করে মাছ ধরে নিয়ে আসছে সমুদ্রের মধ্যে দিয়ে। এরা কালকে রাত্রে গেছে, এই আজকে সকালে মাছ নিয়ে ফিরলো। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এরা কত কষ্ট করে। দেখো নৌকাটা পাড়ে এনে মাছগুলো দেখো আলাদা করছে জালের থেকে, আর অনেকেই দাঁড়িয়ে আছে টাটকা মাছ নেওয়ার জন্য। সারা রাত ধরে জাল টেনে ওরা এমন কিছু মাছ পায় না, তার মধ্যেও দেখো ছোট বড় নানান রকম আয়লা মাছ, ভোলা মাছ, জ্যান্ত লোটে মাছ এগুলো ধরে এনেছে। এরই মধ্যে কিছুটা আমরা নিয়ে নিলাম। মাছগুলোকে সমুদ্রের পাড়ে দেখো মাসিরা বসে থাকে বটি নিয়ে মাছ কাটার জন্য, ওদেরকে দিয়ে দিলাম, ওরা কেটে কুটে রেডি করে দিল। পাশেই আবার মাছ ভাজা করার ব্যবস্থা আছে, কিন্তু আমরা সেখানে না দিয়ে আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের রাঁধুনিকে দিলাম মাছগুলো ফ্রাই করে দেওয়ার জন্য। এরই মাঝে সমুদ্রের পাড়ে আমরা কিছুটা এনজয় করে নিলাম। এই দেখো বালির মধ্যে অনেক কষ্ট করে রত্নার নাম লিখলাম, কিন্তু কিছুক্ষণ পরে একটা ঢেউ এসে সব মুছে দিয়েছিল। রুমে গিয়ে মাছ ভাজা খেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন বিচ দেখার জন্য। বিচটার নাম হলো ব্লু ফ্ল্যাগ বিচ। এই বিচটায় এন্ট্রি ফি লাগে 20 টাকা করে পার পার্সন। আমরা বহুবার পুরীতে এসেছি, কিন্তু এই বিচটায় কোনোবার যাইনি, সেই কারণে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। ভেতরে ঢুকেই দেখো চারিদিকে কত সুন্দর সিনারি, আর এখানে দেখো 4 চাকা গাড়ি রাখারও ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ 4 চাকা গাড়ি নিয়ে আসো কোনো সমস্যা নেই, এখানে রাখতে পারো। এখানে দেখো টিকিটের প্রাইসও লেখা আছে 20 টাকা করে এন্ট্রি ফি, তাই আমরা তিনজনের 3টে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। 20 টাকা করে টিকিটের দাম নিয়েছে ঠিকই, কিন্তু জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগছে। তোমরা যদি চাও এখানে এই হোটেলটাতে এসেও থাকতে পারো। যারা নিরিবিলিতে থাকতে পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট জায়গা। রাস্তার দু সাইডে সারি সারি গাছ লাগিয়েছে, আর সেগুলোকে সুন্দর ডিজাইন করে কাটিং করা রয়েছে। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা চিলড্রেন পার্কও বানানো আছে। এতদিন ধরে পুরী এসেছি, কিন্তু এই জায়গাটা এখন দেখে মনে হচ্ছে কেন এতদিন আসেনি। এত সুন্দর লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো। এখানে একটা সাইনবোর্ডও আছে যেখানে কোথায় কি আছে সব লেখা আছে। সমুদ্রের বিচে এরকম করে চেয়ার রাখা রয়েছে, এখানে তোমরা চাইলে বসতেও পারো, আর ভাড়াগুলো দেখে নাও কত কি লাগবে। বিচ পর্যন্ত যে রাস্তা ধরে আসলাম তাতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু বালির উপর দিয়ে এইটুকু হেঁটে আসতে অনেক প্রবলেম হয়েছে, তাই এইদিকে চেয়ার পাতা আছে, এখানে এসে বসলাম। এখানে সমুদ্রের পাড়ে বালিগুলো দেখো কত মিহি, পুরীর বিচের বালিগুলোর মতন মোটা নয়। এখানে বালিগুলো এত চকচক করছে, দেখে মনে হচ্ছে সোনা, তাই এই বিচটার নাম গোল্ডেন বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ থেকে হোটেল রুমে ফিরে ফ্রেশ হয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে বেরিয়ে পড়লাম। তো দেখো আমরা মন্দিরের দক্ষিণ দুয়ারে চলে এসেছি। ভেতরে তো ক্যামেরা এলাও নেই, তাই আমরা দেখাতে পারবো না, তাই বাইরে থেকে যতটা পারছি সেইটুকু তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরে এসে দেখো এখানে এক ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমরা যখন গেছিলাম তখন খুব ফাঁকাই ছিল, তাই খুব ভালো করে জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি। দর্শন করে আমরা হোটেল রুমে ফিরে একটু রেস্ট নিয়ে নিলাম। পরের দিন সকালবেলায় আমরা একটা গাড়ি বুক করে নিলাম। তো আমরা গাড়ি করে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো। তো আমাদের প্রথম স্টপেজ ছিল চন্দ্রভাগা বিচ। রাস্তার দু সাইডে সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা চন্দ্রভাগা বিচে এসে পৌঁছাই। আর এই নদীটার নাম রামাচণ্ডী নদী। এই বিচটা দেখতে খুবই সুন্দর ছিল, আর অনেকেই শীতের দিনে আসে এখানে পিকনিক করার জন্য। বিচটা ঠিকই ছিল, কিন্তু দেখার মতো বিশেষ কিছু নাই, তাই আমরা এখানে বেশি সময় নষ্ট না করে আমাদের নেক্সট স্টপেজ কোণারকের সূর্য মন্দিরের দিকে রওনা দিলাম। এখান থেকে কোণারকের মন্দির অনেকটাই দূর ছিল, প্রায় 1-1.5 ঘন্টা পরে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। একটা সাইড সিন থেকে আরেকটা সাইড সিনের দূরত্ব অনেকটাই বেশি ছিল, তাই আমাদের বেশিরভাগ সময়টাই গাড়িতেই কেটে গেল। এই দেখো আমরা কোণারকের সূর্য মন্দিরে চলে এসেছি। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি। আজকে এখানে অনেক ভিড় ছিল, তাই অনেক সময় লাইনে দাঁড়ানোর পর টিকিট পেলাম। একজনের 40 টাকা করে নিল, আর ফরেনার হলে 600 টাকা করে টিকিট লাগবে। এখানে ক্যামেরা বা মোবাইলের জন্য আলাদা কোনো টাকা লাগে না।
মন্দিরটা অনেক পুরনো, তাও দেখতে কত ভালো লাগছে। আজকে এই মন্দিরে এতটাই ভিড়, তোমাদেরকে যে ভালো করে মন্দিরটা একটু দেখাবো সেটাও দেখাতে পারছি না। দেখতেই পাচ্ছ প্রচুর লোক। আমাদের পেছনে যে চক্রগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরে এরকম চক্র 24টা আছে। তখনকার দিনের কারিগরদের কত ট্যালেন্ট দেখো, এরকম পাথর কেটে কেটে কত নিখুঁত ডিজাইন করেছে দেখো। এই মন্দিরটা রথের আদলে বানানো হয়েছে, তাই এই মন্দিরটাতে রথের মতন চারিদিকে চাকা লাগানো আছে। এই মন্দিরটা অনেকটাই পুরনো, তাই সময়ের সাথে সাথে এই মন্দিরটা অনেক জায়গায় ক্ষয়প্রাপ্ত হতে শুরু করেছে। এই মন্দিরটা এমন ভাবে বানানো হয়েছে, সূর্য যেই দিকেই থাকুক না কেন এই মন্দিরে কোনো সময় ছায়া পড়ে না। এটাই হলো এই মন্দিরের বৈশিষ্ট্য। আমাদের কোণারকের সূর্য মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো। কোণারকের মন্দির থেকে বেরোনোর পথে রাস্তার দু সাইডে অনেক দোকান আছে। এখানে জগন্নাথের মূর্তি আরো নানান রকম জিনিস কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে এখানে তোমাদের ইচ্ছা মতো জিনিস কিনতে পারো। এই ধবলগিরির ব্যাপারে আমাদের ড্রাইভারটা একটা স্টোরি শোনালো, সেটা তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি। সম্রাট অশোক এইখান থেকে চণ্ডাশোকରୁ ধর্মাশোক হইছিল। যুদ্ধের সময় এতে রক্ত হয়ে গেল, এত সৈনিক মারা গেল। পাহাড়ের নিচে হচ্ছে এক নদী, দয়া নদী। ও নদীটা পুরা রক্তরে লাল হয়ে গেল। এই রক্ত দেখে সম্রাট অশোক বিচলিত হয়ে যুদ্ধ বন্ধ করে অহিংসার মার্গ বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল। যেখানে ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল ওইখানে স্মারক স্বরূপ একটা বুদ্ধ মন্দির আছে, বুঝছে না? আর এটা হলো অশোক স্তম্ভ। আমাদের ড্রাইভারদের কাছে গল্প শুনতে শুনতে আমরা ধবলগিরিতে পৌঁছেও গেলাম। এই দেখো আমরা ধবলগিরিতে চলে এসেছি। মন্দিরটা অনেকটা উঁচুতে আছে আর অনেকগুলো সিঁড়ি আছে। উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো সিঁড়ি আছে, উঠতে পারছি না, তাই রোহনের বাবাকে ধরে ধরে উঠছি। এই হলো ধবলগিরির মন্দির। এখনো অনেকগুলো সিঁড়ি আছে, দেখি উপরে যেতে পারি কিনা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অবশেষে উপরে উঠে এলাম। দেখো এখানে বুদ্ধ মূর্তি রাখা আছে, নানান রকম ভাবে বুদ্ধদেব কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে। আর এই জায়গাটা দেখো এত শান্ত, এত সুন্দর। কষ্ট করে উঠে এসেছি, খুব ভালো লাগলো। আমাদের ধবলগিরি দেখা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি উদয়গিরি, খণ্ডগিরি। এই দেখো খণ্ডগিরিটা কত উঁচু, জানি না উপর পর্যন্ত উঠতে পারবো কিনা, চেষ্টা করে দেখি যতদূর যাওয়া যায়। এখানে সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু, এখনো অর্ধেক রাস্তা আসতে পারি নাই, তাতেই হাঁপিয়ে গেলাম। অনেকটাই উপরে চলে এসেছি, আর একটুখানি, আর হার মানবো না। উপরে গিয়ে একবারে দেখা হচ্ছে, চলো। এই উপর থেকে উদয়গিরিটা দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। যেহেতু উপরে ক্যামেরা অ্যালাউ নাই, তাই তোমাদের ভিতরটা কিছু দেখাতে পারলাম না। বাইরের থেকে যতটা সম্ভব হলো তোমাদেরকে দেখালাম। আর উদয়গিরিটা হচ্ছে খণ্ডগিরির উল্টো দিকে। এখানে অনেক হনুমানের উৎপাত আছে, তাই বলছি তোমরা যদি কোনো সময় আসো, মোবাইল ক্যামেরা এগুলো সাবধানে রাখবে। এটা নাকি উদয়গিরি, কিরকম ভাঙাচোরা রাস্তা, ভগ্নপ্রায়। এটা খণ্ডগিরি হওয়া উচিত ছিল। আর ওটা দেখো রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরটাও কত ফ্রেশ। আর ওটার নাম হয়ে গেল খণ্ডগিরি। কি করে যে হলো আমি বুঝতে পারলাম। যারা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তাদের জন্য এই রাস্তাটা বানানো আছে। নামতে অতটা কষ্ট হয় না, কিন্তু উঠতে গিয়ে অনেক কষ্ট হয়। তো দেখো যে আমি উদয়গিরির এই উপরে যে উঠে আসতে পারবো, এটা আমি আশা করি। অনেক কষ্ট করেই উপরে উঠে এলাম। তো তোমাদেরকে ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি। দেখো দেখানোর মতন সেরকম কিছু নেই, সবই ভাঙাচোরা। আর ভেতরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তাই আমরা এখানে বেশিক্ষণ না থেকে এরপরে আমরা লিঙ্গরাজ মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের বাইরে দেখো ফুল, প্রসাদ এসব বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে গিয়ে মন্দিরে পুজো দিতে পারো। এখানেও মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, তাই বাইরের থেকেই যতটুকু পারলাম দেখালাম। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। এরপর আমরা এখান থেকে যাব নন্দনকানন দেখতে। নন্দনকাননের ভিডিও অনেকটা আছে, তাই এই ভিডিওতে আমরা দেখাতে পারলাম না। তো ওই নন্দনকাননের স্পেশাল ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।